হাই ফ্রেন্ডস, সো ওয়েলকাম টু নলেজ হাউস। আজকের ভিডিওতে আমরা আজকের যে হিন্দি এডিটোরিয়াল, সেই হিন্দি এডিটোরিয়ালকে আমরা করব একটুখানি অ্যানালাইসিস। আমরা সবাই জানি যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ইংলিশের কম্প্রিহেনশন স্ট্রং হওয়া খুব দরকারি, যেটার জন্য আমাদের হিন্দি এডিটোরিয়াল কিন্তু পড়তেই হবে। তো আজকে যে দুটো হিন্দি এডিটোরিয়াল আছে তার মধ্যে যেটাকে নিয়ে আমরা অ্যানালাইসিসটা করব সেটা হলো মিসিং উবান্টু অন দ্য G20 লিডার্স সামিট ইন জসেনবার্গ। সো এখানে আমাদের কাছে একটা নতুন ধরনের টার্ম আমরা জানতে পারছি, যেটা হচ্ছে উবান্টু। এবার এই উবান্টু কথাটার যদি আমি এক্স্যাক্ট মিনিং বলি তাহলে সেটা হবে গিয়ে তোমার মনুষ্যত্ব, হিউম্যানিটি যেটা। তো এই টার্মটা দিয়েই কিন্তু মেন এটাকে হাইলাইট করা হয়েছে। তো স্টার্ট করা যাক। তো ফার্স্ট লাইনে আছে, দ্য G20 লিডার্স সামিট ইন জসেনবার্গ, দ্য ফার্স্ট এভার হেল্ড ইন আফ্রিকান কান্ট্রি, ওয়াজ ইউনিক ইন মেনি পজিটিভ অ্যান্ড সাম নট সো পজিটিভ ওয়েজ। সো অ্যাজ উই নো, আমরা জানি যে কয়েকদিন আগেই G20 লিডার্সদের যে সামিটটা হয়েছে আফ্রিকান কান্ট্রিতে ফার্স্ট, তো সেটার এখানটায় যেটা মিনিং বলেছে যে ফার্স্ট এভার হয়েছে আফ্রিকান কান্ট্রিতে, সেটার কিন্তু কিছু পজিটিভ ওয়েজ আছে, কিছু ভালো দিকও আছে, আবার কিছু খারাপ দিকও আছে। সো দ্য নেক্সট লাইন ইজ, দ্য সামিট হ্যাজ অ্যান অ্যাডেড ভয়েস অ্যাজ দ্য আফ্রিকান ইউনিয়ন ওয়াজ মেড মেম্বার ডিউরিং ইন্ডিয়াস G20 প্রেসিডেন্সি ইন 2023। আমাদের সবাইকেই পড়তে হয়েছে যে লাস্ট যে G20 সামিটটা হয়েছিল সেটার প্রেসিডেন্সিটা কার হাতে ছিল, সেটা ছিল ইন্ডিয়ার হাতে। সো অ্যাজ আ হোস্ট 2023-তে আমাদের কান্ট্রি, 2023-তে ছিল ইন্ডিয়া হোস্ট। এবার কিন্তু সেইবার ইন্ডিয়া কিন্তু মেম্বার বানিয়েছিল আফ্রিকাকে অ্যাজ আ G20 মেম্বার। তো সেই দেশই কিন্তু, সেই কান্ট্রি কিন্তু এবার এটাকে হোস্ট করলো। ওকে, ডান, এইটুকুনি বোঝা ক্লিয়ার হয়েছে। So the next line is, as a result, the deliberation and the declaration seemed imbued by the spirit of the global south, as they listed the multiple challenges the world faces, including conflicts, deepening inequality and increasing economic uncertainty. এবার এরকম যখন একটা অনেক লম্বা লাইন চলে আসবে না, আমাদেরকে ছোট ছোট টুকরো করে লাইনটা মানে বার করতে হবে। সো ফার্স্টে দেখি, অ্যাজ আ রেজাল্ট দ্য ডেলিবারেশন অ্যান্ড দ্য ডিক্লারেশন সিমড ইমবিউড বাই দ্য স্পিরিট অফ গ্লোবাল সাউথ। আগে এটুকুনি মানেটা দেখে নিই আমরা। সো অ্যাজ আ রেজাল্ট, পরিণামস্বরূপ কী হচ্ছে, দ্য ডেলিবারেশন কথাটার অর্থ কিন্তু আমরা জানি যে আলোচনা, এবং এই যে ডিক্লারেশনটা এটা ইমবিউট করছে মানে ইন্সপায়ার করছে ওভারঅল গ্লোবাল সাউথকে। এটুকুনি বোঝা গেল যে ইন্সপায়ার করছে কীভাবে, অ্যাজ দে লিস্টেড দ্য মাল্টিপল চ্যালেঞ্জেস দ্য ওয়ার্ল্ড ফেসেস ইনক্লুডিং কনফ্লিক্টস, ডিপেনিং ইনইকুয়ালিটি অ্যান্ড ইনক্রিজিং ইকোনমিক আনসার্টেনিটি। কারণ আমরা জানি আফ্রিকান কান্ট্রিগুলো যেগুলো আছে তারা কিন্তু অনেক ধরনের চ্যালেঞ্জেস ফেস করে, ঠিক আছে। সেগুলোর মধ্যে কী কী আছে, কনফ্লিক্টস আছে। কনফ্লিক্টস মানে আমরা জানি যে বিভিন্ন ধরনের ছোটোখাটো যে দেশের সাথে কান্ট্রিদের মধ্যে যে কনফ্লিক্টসগুলো লেগে থাকে। ডিপেন্ডিং ইনইকুয়ালিটি মানে ইকুয়ালিটিস নেই না, মানে হয়তো যারা অনেক টাকা কামাচ্ছে তারা অনেক টাকাই কামাচ্ছে, আর যারা কামাচ্ছে না কিছুই কামাচ্ছে না। এবং ইনক্রিজিং ইকোনমিক আনসার্টেনিটি, কারণ ইকোনমিক মার্কেটে যেই ব্যালেন্স মানে যেই ধরনের প্রবলেমগুলো থাকে সেগুলো নিয়েও কিন্তু এই আফ্রিকান কান্ট্রিজগুলোতে অনেক ধরনের সমস্যা হয়। তো এরকম একটা গ্লোবাল প্ল্যাটফর্মে পেয়ে এটা কিন্তু তাদেরকে ইন্সপায়ার করছে। হলো, এই লাইনটুকুনি ক্লিয়ার? Okay. In particular, the nations gathered called for a just, comprehensive and lasting peace in Sudan, the Democratic Republic of Congo, the occupied Palestine territory and Ukraine, invoking the UN Charter. কি বলছে এটা? তাহলে এখানে এটাই বলতে চেয়েছে যে ইন পার্টিকুলার, যদি আমরা মানে পার্টিকুলারলি একটা দিকে দেখি যে দ্য নেশনস গ্যাদার্ড কল ফর মানে কি, একটা ডিমান্ড করা, যে এই সমস্ত দেশগুলো একত্রিত হয়েছে, একজোট হয়েছে, কি ডিমান্ড করছে, ফর আ জাস্ট, কম্প্রিহেন্সিভ অ্যান্ড লাস্টিং পিস। জাস্ট মানে কি, জাস্টিস কথাটার থেকে জাস্ট আসছে, মানে একটা ফেয়ার, মানে একটা একদম সঠিকভাবে, কম্প্রিহেন্সিভ মানে একটা ওভারঅল, এবং লাস্টিং পিস যেটা কিনা মানে ওভারঅল লাস্ট করবে, যেই শান্তি, মানে এরকম যাতে না হয় যে এখন মানে কয়েক বছরের জন্য শান্তি তারপরেই আবার কনফ্লিক্ট শুরু হয়ে গেল, সেটা না। তো সমস্ত দেশ মিলে এইটার জন্য ডিমান্ড করছে, কোন কোন জায়গার জন্য, ইন সুদান, দ্য ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো অ্যান্ড দ্য অকুপাইড প্যালেস্টিয়ান টেরিটরি অ্যান্ড ইউক্রেন। আমরা জানি যে এই মুহূর্তে এই কান্ট্রিজগুলোতে কনফ্লিক্ট চলছে। ইউক্রেনের গল্প তো সবাই জানে, প্যালেস্টাইন আর গাজা গল্পও সবাই জানে, এবং সুদান আর ডেমোক্রেটিক এই জায়গাগুলোতে কিন্তু ওরা শান্তি ডিমান্ড করেছে, ইনভোকিং কি দ্য ইউএন চার্টার।
ইউএন চার্টার, ইউএনের যে কনস্টিটিউশন, ঠিক আছে, ইউনাইটেড নেশনসের যে কনস্টিটিউশন ইনভোক করা মানে সেটাকে ইউজ করে ওরা এই ডিমান্ডটা করেছে। এইটুকুনি অবধি ক্লিয়ার? ওকে, এবার আসছে Prime Minister Narendra Modi spoke at all three sessions of the G20, suggesting 6 initiatives that India could lead in order to address some of those issues, particularly on the need to reconsider the parameters of global development. এবার চলে আসলো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানটায় G20 সামিটে কি বলেছেন সেই বক্তব্য। সো আমাদের প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে তিনি 3টে G20 সামিটেই আগেও বলেছেন, এখনও বলছেন যে তিনি 6টা ইনিশিয়েটিভ, 6টা পদ্ধতি তিনি বলেছেন যেটাই কিনা ভারত, ইন্ডিয়া কুড লিড ইন অর্ডার টু অ্যাড্রেস, কি একটা দিক নির্দেশক হিসেবে ইন্ডিয়া দেখাতে পারে টু অ্যাড্রেস সাম অফ দোস ইস্যু, কিছু কিছু সমস্যাগুলো যেগুলো কিনা সমাধান ইন্ডিয়া করতে পারে সেই জায়গাগুলো উনি বলেছেন। এবং সেখানেও বিশেষত কোন জায়গাগুলো বলেছেন, পার্টিকুলারলি অন দ্য নিড টু রিকনসিডার দ্য প্যারামিটার অফ গ্লোবাল ডেভেলপমেন্ট। যেরকম যুগের সাথে সাথে বিভিন্ন ধরনের আমাদের কনস্টিটিউশনকে যেরকম চেঞ্জ করতে হয়, সেরকম গ্লোবাল ডেভেলপমেন্টের যেই জিনিসগুলো ছিল সেগুলোকেও ডেভেলপ করতে হবে, রিডেভেলপ করতে হবে। মানে এর আগে যেই প্যারামিটারগুলোকে আমরা মানে যেই প্যারামিটারগুলোকে ধরে আমরা বলতে পারতাম যে হ্যাঁ ওয়ার্ল্ড ডেভেলপমেন্টের দিকে এগোচ্ছে, সেগুলোকে কনসিডার করতে হবে, সেগুলোতে একটুখানি চেঞ্জেস আনতে হবে, সেটা কিন্তু উনি বলেছেন। ডান। এবার নেক্সট পার্টে আছে দিস ইনিশিয়েটিভস ইনক্লুড আ ট্র্যাডিশনাল নলেজ রিপোজিটরি, আ G20 Africa Skill Multiplier Initiative where India proposed to train 1 million people across Africa, a global healthcare response team, an initiative on countering the drug terror nexus, an open satellite data partnership to share agriculture, fishing and disaster related information, and a G20 critical mineral circulatory initiative. আবার দেখতে পাচ্ছি এটা একটা অনেক লম্বা লাইন, তাহলে আমরা কি ছোট ছোট টুকরো করে এটার মানে বোঝার চেষ্টা করব। সো লেটস স্টার্ট। তাহলে এখানে কি বলেছে, দিস ইনিশিয়েটিভ ইনক্লুডেড এই ইনিশিয়েটিভগুলোর মধ্যে কি আছে, একটা যে ট্র্যাডিশনাল নলেজ রিপোজিটরি মানে তোমার কি একটা ডেটাবেস, এরকম একটা চার্ট বানাবে এই সমস্ত দেশে, যে মানে একটা কি বলবো একটা চার্ট বানাবে যে কোথায় কি কি, কোথার থেকে কি কি আমরা নলেজ, কি কি ট্র্যাডিশনাল নলেজ আমরা নিতে পারি। a G20 Africa Skill Multiplier Initiative where India proposed to train 1 million people across Africa, এবং একটা ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে যেখানে ইন্ডিয়া কিনা 1 মিলিয়ন, আমরা জানি 1 মিলিয়ন মানে হচ্ছে তোমার 10 লাখ আফ্রিকার 10 লক্ষ মানুষকে কিন্তু ট্রেন্ড করবে, ঠিক আছে। আর গ্লোবাল হেলথ কেয়ার রেসপন্স টিম, তারপরে যেটা বলেছে যে অ্যান ইনিশিয়েটিভ অন কাউন্টারিং দ্য ড্রাগ টেরর নেক্সাস, যে ড্রাগের সাহায্যে যে টেররিজমটা মানে ছড়াচ্ছে সেটাকে কি হচ্ছে কাউন্টার করতে হবে, মানে সেটাকে ডিফিট করতে হবে, সেটাকে প্রিভেন্ট করতে হবে। অ্যান্ড অ্যান ওপেন স্যাটেলাইট ডেটা পার্টনারশিপ টু শেয়ার এগ্রিকালচার, ফিশিং, ডিজাস্টার রিলেটেড ইনফরমেশান অ্যান্ড আচ্ছা তাহলে এবং একটা স্যাটেলাইট ডেটা পার্টনারশিপ বানাতে হবে যেটা কিনা এগ্রিকালচার, ফিশিং এবং ডিজাস্টারে ইউজ হবে। অ্যান্ড G20 ক্রিটিক্যাল মিনারেল সার্কুলেটরি ইনিশিয়েটিভ, এগুলো মানে কোন দেশে কী ধরনের ক্রিটিক্যাল মিনারেলস আছে সেটা নিয়ে একটা সার্কুলার বানাতে হবে। এটুকুনি অবধি ক্লিয়ার? Okay. The next line is the government asserted that it had a role in drafting the declaration but would have been disappointed by the brief condemnation of terrorism when compared to the 2023 New Delhi declaration, given the Delhi blast and the Pahalgam attack. আবার লম্বা লাইন, আবার ছোট ছোট করে ভাঙবো। তো এখানে স্টার্টিংয়ে কি বলেছে, দ্য গভর্নমেন্ট বলেছে দ্যাট ইট হ্যাড আ রোল ইন ড্রাফটিং দ্য ডিক্লারেশন মানে যে কোনো মিটিংয়ের পরে যেই ডকুমেন্টটা হয় সেটা, তো এই ডিক্লারেশনটা বানাতে গভর্নমেন্টেরও সেখানটা একটা রোল ছিল। বাট উড হ্যাভ বিন ডিসঅ্যাপয়েন্টেড, কিন্তু গভর্নমেন্ট খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিল, ঠিক আছে, মানে হতাশা হয়েছিল বা খুব অসন্তুষ্টির কারণ হয়েছিল বাই দ্য ব্রিফ কন্ডেমনেশন। ব্রিফ মানে খুব মানে একদম লিটিল, মানে না বরাবর, মানে কোনো রকম নিন্দাই হয়নি,
of terrorism when compared to the 2023 New Delhi declaration given the Delhi blast and Pahalgam attack. 2023 তে ইন্ডিয়ার যে ডিক্লারেশনটা ছিল, মানে সেবার G20 সামিটের পরে যে ডিক্লারেশনটা, ওখানটায় যেহেতু দিল্লি ব্লাস্ট এবং পেহেলগাম অ্যাটাক নিয়ে সেইভাবে কোনো রকম মানে সেটার এগেনস্টে কিছু বলা হয়নি বা সেটাকে নিয়ে একেবারেই কোনো রকম চর্চা হয়নি, সেটাতে কিন্তু আমাদের গভর্নমেন্টের অসন্তোষের কারণ হয়েছে। এইটুকুনি অবধি ক্লিয়ার? ডান। দেখো আমি আবারও বলছি, ঠিক আছে, যে আমাদের প্রত্যেকের মনে না ইংলিশ নিয়ে প্রচণ্ড বিশাল একটা ভয় আছে। ইংলিশ কিন্তু বিশাল একটা ভয় পাওয়ার মতন ব্যাপার না। আমরা যেহেতু ডেলিকাল লাইফে ইউজ করি না, তাই জন্য আমাদের মনে একটা ভয় আছে, কিন্তু সেটা কিন্তু ভয়ের কোনো কারণ না। আমরা যদি প্রত্যেকটা জিনিসকে ছোট 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 করে ভেঙে প্রত্যেকটার একটু মানে বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু ল্যাঙ্গুয়েজটা খুব ইজি হয়ে যাবে। সো এবার আমরা লাস্ট যে প্যারাটা সেটা আসছি, ঠিক আছে। এটুকুনি অবধি কারো কোনো অসুবিধা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে বলবো। সো এখান থেকে যেই কথাটা শুরু হচ্ছে, দ্য লিডার্স প্রেজেন্ট স্পোক volubly about the need for bolstering the G20's role in managing global challenge, but were silent on the absence of the most important dignitary. US President Donald Trump did not just skip the summit, but the US government also boycotted it, sending only a diplomat as an observer. অনেকটা বড় কথা বলে দিলাম, এবার আমরা ছোট ছোট করে একটু মানে বোঝার চেষ্টা করি। দ্য লিডার্স প্রেজেন্ট স্পোক ভলিউবলি, প্রত্যেকেই কিন্তু বেশ জোরালোভাবে প্রত্যেকটি দেশের যারা যারা লিডার ছিলেন তারা বলেছে অ্যাবাউট দ্য নিড ফর বলস্টারিং মানে আমরা কি মানে শক্তপোক্ত মানে কি বলবো, মজবুত করার অর্থে বলেছে। দ্য নিড ফর বোলস্টারিং দ্য G20's রোল ইন ম্যানেজিং গ্লোবাল চ্যালেঞ্জ, যে G20কে আরও মজবুত হাতে আমাদের এই গ্লোবাল চ্যালেঞ্জগুলোকে ম্যানেজ করতে। বাট ওয়ার সাইলেন্ট অন দ্য অ্যাবসেন্স অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ডিগনিটারি, কিন্তু কোথায় তারা চুপ ছিলেন? আমরা জানি এখন ইন্ডিয়া বলছি, ওয়ার্ল্ডের সবথেকে পাওয়ারফুল কান্ট্রি যদি কিছু কোনোটা হয়ে থাকে ইউএস। সো ইউএসের যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি যে শুধু স্কিপ করেছেন, ডিড নট জাস্ট স্কিপ দ্য সামিট, শুধু যে তিনি আসেননি সেটা না, বাট দ্য ইউএস গভর্নমেন্ট অলসো বয়কটেড ইট, এবং সেটাকে বয়কট করতে বলেছেন, সেন্ডিং অনলি আ ডিপ্লোম্যাট অ্যাজ অ্যান অবজার্ভার, এবং অবজার্ভার হিসাবে তিনি শুধুমাত্র একজন ডিপ্লোম্যাটকে পাঠিয়েছেন, মানে তিনি এটাকে একেবারেই গুরুত্বই দেননি। তো সেটা নিয়ে কিন্তু বাকি গ্লোবাল লিডার্সরা কি ছিলেন, একদম সাইলেন্ট ছিলেন। Done. The next part is, this is the first time that the US that has cited tension with South Africa over alleged discrimination against white minority farmers has walked away from the summit of the biggest economies. কি বলেছে? This is the first time that the US that has cited, এটা প্রথমবার যেখানে কিনা ইউএস কি করেছে, সাইট করা মানে মেনশন করা, সাইটেড টেনশন উইথ সাউথ আফ্রিকা, যে আমাদের সাউথ আফ্রিকার সাথে একটু প্রবলেম চলছে ওভার অ্যালিজ ডিসক্রিমিনেশন মানে হচ্ছে ভেদাভেদ চলছে সেখানটায়, এবং তাদেরকে অ্যাকচুয়ালি সাউথ আফ্রিকায় ওকে তারা দোষারোপ করছে যে সেখানটায় ভেদাভেদ চলছে কী নিয়ে, এগেনস্ট হোয়াইট মাইনরিটি ফার্মার্স। আফ্রিকাতে যেই স্বল্প সংখ্যক হোয়াইট ফার্মার্সরা আছে তাদেরকে নিয়ে আমাদের সাউথ আফ্রিকার সাথে একটু প্রবলেমস চলছে। অ্যান্ড হ্যাজ ওয়াকড অ্যাওয়ে ফ্রম দ্য সামিট অফ দ্য বিগেস্ট ইকোনমিক্স, এবং তারা এই জন্য ওয়াকড অ্যাওয়েকে একটা ফ্রেজ ভার্বের মতন আর কি, যে সেখান থেকে বেরিয়ে এসেছে, সেখান থেকে বেরিয়ে এসেছে যেটা কিনা যেই সামিটটাতে যে বিগেস্ট ইকোনমিক্সগুলো ছিল সেখান থেকে ইউএস বেরিয়ে এসেছে। ডান। অ্যাসাইড ফ্রম দ্য আয়রনি অফ বয়কট, যদি আমি এই ব্যাপারটাকে সরিয়েও রাখি, মানে এই অ্যালিগেশনটাকে যদি সরিয়েও রাখি, আয়রনি মানে কি প্যারাডক্স, মানে কি দুটো কন্ট্রাডিক্টরি কথা যদি হয় সেখানটায়, আয়রনি অফ আ বয়কট এগেনস্ট সাউথ আফ্রিকা, এই যে ইউএস যে সাউথ আফ্রিকার এগেনস্ট এই তিরস্কার বা বয়কটের কথা বলেছে, ঠিক আছে, হুইচ সাফার্ড অ্যাপার্থিড আন্ডার দ্য আফ্রিকানা লেড রেজিম, যে কিনা নিজেই যার মধ্যে কিনা ভেদভাব, আমরা জানি আফ্রিকাতে এই প্রচণ্ড ভেদভাব হতে থাকে, যাকে কিনা নিজেদেরকেই ভেদভাব একটা সময় সাফার করতে হয়েছে, তারা কিনা এখন সেই মাইনরিটিকে নিয়ে ভেদভাব চলছে হোয়াইট ফার্মার্সের নিয়ে, এটা একটা কথা হলো। দ্য ইউএস ডিসিশন অলসো রেজেস কোশ্চেন ওভার, এবং ইউএসের এই ডিসিশনটা এবং এটার উপরেও ডাউটফুল হয়ে যাচ্ছে ব্যাপারটা, যে ওভার ইটস কমিটমেন্ট টু দ্য G20, যে G20-র প্রতি যে তার কমিটমেন্টটা সেটা নিয়ে একটা কোশ্চেন মার্ক রেখে দিচ্ছে। ইভেন ইট টেক্স ওভার ইটস প্রেসিডেন্সি ফর 2026, এবং 2026-এ যে G20 ইউএসের আন্ডারে মানে ইউএস হোস্ট করার কথা ছিল সেটা নিয়েও কিন্তু কোশ্চেন তুলছে।
The absence of the leader of the largest economy and the lack of universal criticism of the decision run counter to the hope and hype of the G20, finally representing a more democratic world order over the last few years. কি বলেছে এখানে তাহলে বলছে যে দ্য অ্যাবসেন্স অফ দ্য লিডার অফ দ্য লার্জেস্ট ইকোনমি, ইউএস ইজ দ্য লার্জেস্ট ইকোনমি, তো সেটার যে লিডার ডোনাল্ড ট্রাম্প সে অ্যাবসেন্স ছিল, সে এবং তার যে অ্যান্ড দ্য ল্যাক অফ দ্য ইউনিভার্সাল ক্রিটিসিজম, এবং সেটা নিয়ে যে চর্চা, সেটা নিয়ে আলোচনা যে বা সেটা নিয়ে যে নিন্দা করাটা সেটা হয়নি। তাহলে কি করে মানে ডেমোক্রেসির ব্যাপারটা এখানটায় আসছে, তাই না? মানে গত কয়েক বছর ধরে না লোক মানে পুরো ওয়ার্ল্ডে G20 নিয়ে একটা হাইপ হয়ে গেছিলো যে G20 সমস্ত প্রবলেমের সমাধান করতে পারে, এখানে পারফেক্টলি সব কিছু হয়। কিন্তু সেখানে যদি ওয়ার্ল্ডের যে লার্জেস্ট ইকোনমি তার লিডার না আসে এবং সেটা নিয়ে যদি বাকি লিডার্সরা কোনো চর্চা না করে, সেটা নিয়ে যদি ক্রিটিসিজম না হয়, তাহলে তো কেমন কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে ব্যাপারটা। কারেক্ট। দ্য স্পিরিট অফ উবান্টু অর আই অ্যাম বিকজ উই আর, উবান্টু মানেই আগে আমরা বলেছি হিউম্যানিটি মানে মনুষ্যত্ব, এখানটায় অর্থও বলে দেওয়া আছে আই অ্যাম বিকজ উই আর, আমরা সবাই আছি বলে আজকে আমি আছি। রেফার টু দিস ইয়ার্স ডিক্লারেশন, এই বছরের যে ডিক্লারেশনটা সেটাকে কি বলা হচ্ছে, মাস্ট বি হেডেড বাই দ্য ভেরি পাওয়ার্স দ্যাট উড সিক টু সাইডলাইন দ্য গ্রুপিং টুডে। তাহলে এই জিনিসটাকে কি হিট করা মানে কি অ্যাটেনশন দিতে হবে, মনোযোগ দিতে হবে, এবং যেই পাওয়ারগুলো আজকে এই গ্রুপটাকে সাইডলাইন করার চেষ্টা, ইগনোর করার যে চেষ্টা হয়েছে সেটা যাতে না করা হয়, তাদেরকে আরও বেশি, কারণ এই ধরনের যেই সামিটগুলো হয় G20 G7, তাদের মেন একটাই ফোকাস হচ্ছে যে ওভারঅল ওয়ার্ল্ডের যাতে ডেভেলপমেন্ট হয়। তো তার জন্য কি করতে হবে, দেশের লিডার্সদেরকে, সমস্ত দেশের লিডার্সদেরকে সেখানে প্রেজেন্ট থেকে তাদের যা পার্সপেক্টিভ সেগুলোকে সেখানটায় প্রেজেন্ট রাখতে হবে। তাহলে যদি এভাবে সাইডলাইন বা ইগনোর করা হয় এই ধরনের সামিটদের, তাহলে গিয়ে সমস্যা হবে, তাই না? তো এইটার এখানে সেটাই লাস্টে গিয়ে রাইটার এখানে মেনশন করেছে যে এরকমভাবে সাইডলাইন করলে হবে না, এগুলোর দিকে আরও বেশি অ্যাটেনশন দিতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছে আজকের এডিটোরিয়ালটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে, যাতে রোজ এরকম এডিটোরিয়াল ভালোভাবে বুঝতে হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। এবং ভিডিওটা কেমন লাগলো এবং এডিটোরিয়ালটা কতটা বুঝতে পারলে না সেটা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। এবং এরকমই প্রত্যেক দিন এডিটোরিয়াল অ্যানালাইসিসটা এইভাবে ভালোভাবে বোঝার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটাকে লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, এবং তাহলে দেখা হচ্ছে নেক্সট এডিটোরিয়াল অ্যানালাইসিসে। টিল দেন টাটা, গুড বাই অ্যান্ড গুড লাক।